নয়কে স্বাগত। আজ আমরা এমন এক জগতে ডুব দিতে চলেছি যা আমাদের চেনা জগতের থেকে লক্ষ লক্ষ গুণ ছোট, কিন্তু যার প্রভাব আমাদের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে চলেছে। চলুন একসাথে শুরু করা যাক ন্যানো টেকনোলজির এই অসাধারণ যাত্রা। আচ্ছা, আমরা যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি তারা সবাই মোর্স লয়ের কথা জানি। বছরের পর বছর ধরে এই নিয়ম মেনে আমাদের কম্পিউটার চিপের ট্রানজিস্টরগুলো ছোট থেকে আরও ছোট হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, এই ছোট হওয়ার দৌড়টা চলবে কতদিন? এর কি কোনো শেষ নেই? আমরা কি একটা পরমাণুর থেকেও ছোট ট্রানজিস্টর বানাতে পারব? এই প্রশ্নটা নিয়েই আজকের আমাদের পুরো আলোচনা। বেশ, তাহলে চলুন ঢোকা যাক এই ছোট্ট দুনিয়াটার ভেতরে। যখন আমরা ন্যানো বলছি তখন ঠিক কতটা ছোটর কথা হচ্ছে সেটা একবার বুঝে নেওয়া যাক। একবার ভাবুন তো, একটা পিঁপড়ে যার সাইজ প্রায় 5 মিলিমিটার, সেটা আমরা খালি চোখেই দেখতে পাই, তাই না? এবার ভাবুন একটা চুলের কথা, যেটা প্রায় 50 মাইক্রোমিটার। এর থেকেও ছোট হলো আমাদের রক্তকণিকা। কিন্তু আসল খেলাটা শুরু হয় এর পরেও। যখন আমরা ন্যানো জগতে ঢুকি তখন স্কেলটা অবিশ্বাস্য হয়ে যায়। আমাদের ডিএনএ চওড়া মাপটা মাত্র 2.5 ন্যানোমিটার, আর একটা সিলিকন অ্যাটম তো আরও ছোট, মাত্র 0.2 ন্যানোমিটার। মানে একটা চুলের মধ্যে প্রায় 50,000 ন্যানোমিটার জায়গায় এঁটে যেতে পারে। এটাই হলো সেই ন্যানো ওয়ার্ল্ড। তাহলে এই ন্যানো টেকনোলজি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো অ্যাটম বা পরমাণু দিয়ে জিনিস বানানোর খেলা। অনেকটা লেগো ব্লক দিয়ে বাড়ি বানানোর মতো, কিন্তু এখানে ব্লকগুলো হলো আসল অ্যাটম। তার মানে আমরা পদার্থের একেবারে গোড়ার স্তরে গিয়ে অ্যাটমিক লেভেলে ম্যাটারকে কন্ট্রোল করতে পারি। ওকে, এবার আসছে আসল মজাটা। এই ন্যানো দুনিয়ার নিয়মকানুন কিন্তু আমাদের চেনা জগতের মতো মোটেই নয়। এখানে ফিজিক্সের নিয়মগুলো কেমন যেন অদ্ভুতভাবে পাল্টে যায়, একটা ম্যাজিকের মতো। চলুন দেখি ব্যাপারটা কি। এটা দেখুন একবার, কি অবিশ্বাস্য ব্যাপার! আমরা সোনাকে কি বলে চিনি? হলুদ রঙের একটা ধাতু, যেটা সহজে কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না, তাই তো? কিন্তু ওই একই সোনাকে যখন ন্যানো স্কেলে নামিয়ে আনা হয়, ওটার রং হয়ে যায় লাল। শুধু রঙই না, যে সোনা ছিল ইনার্ট, মানে নিষ্ক্রিয়, সেটাই হয়ে ওঠে একটা দারুণ ক্যাটালিস্ট। মানে বুঝতেই পারছেন, ন্যানো স্কেলে নামলে পদার্থের একেবারে বেসিক প্রপার্টিজই বদলে যায়। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন। কেন এমন হয়? কারণটা হলো এই ছোট জগতে কোয়ান্টাম মেকানিক্সের দাদাগিরি চলে। আমাদের বড় জগতের নিয়মকানুন এখানে আর খাটে না। এই কোয়ান্টাম জগতের একটা দারুণ অদ্ভুত ব্যাপার হলো কোয়ান্টাম টানেলিং। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন, পুজোর সময় ধর্মতলার একটা ভিড়ে ঠাসা বাস। নামার উপায় নেই, দরজা ব্লকড। হঠাৎ দেখলেন আপনার পাশের লোকটা দরজা জানলা কিচ্ছু ব্যবহার না করেই ভ্যানিশ হয়ে বাসের বাইরে। ম্যাজিক মনে হচ্ছে, তাই না? কোয়ান্টাম ওয়ার্ল্ডে কিন্তু ইলেকট্রনরা ঠিক এই কাজটাই করে। ওরা যে কোনো বাধা বা দেওয়াল ভেদ করে এক পাশ থেকে অন্য পাশে চলে যেতে পারে, যেন দেওয়ালটা ওখানে নেই। উত্তরটা হলো ওই কোয়ান্টাম টানেলিং ব্যবহার করে। আর এই কনসেপ্টটা কিন্তু আমাদের জন্য, মানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সব তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো, ইঞ্জিনিয়াররা এত ছোট জিনিস বানায়টা কি করে? অ্যাটম তো আর খালি চোখে দেখা যায় না। এর জন্য মেইনলি দুটো অ্যাপ্রোচ আছে। চলুন সেগুলো নিয়ে কথা বলা যাক। প্রথমটা হলো টপ ডাউন। ভাবুন তো, একজন ময়রা একটা বড় ছানার চাক থেকে নিখুঁতভাবে কেটে কেটে সন্দেশ বানাচ্ছেন। আমাদের চিপ বানানোর প্রসেসটাও ঠিক সেরকমই। একটা বড় সিলিকন ওয়েফার থেকে খোদাই করে চিপ বানানো হয়। আর দ্বিতীয়টা হলো বটম আপ। এটা ঠিক উল্টো। ধরুন, ছোট ছোট ছানার বল এক জায়গায় করে একটা রসগোল্লা বানানো হচ্ছে। এখানেও ঠিক তাই, একটা একটা করে অ্যাটম বা মলিকিউল জুড়ে জিনিসটা তৈরি করা হয়। আর ন্যানো টেকনোলজির আসল পাওয়ারটা কিন্তু এই বটম আপ অ্যাপ্রোচে। তাহলে টপ ডাউন আর বটম আপের মধ্যে বেসিক তফাৎটা কি? সোজা কথায়, একটা হলো বড় থেকে ছোট করা, আর অন্যটা হলো ছোট থেকে বড় গড়া। আর এই বটম আপ অ্যাপ্রোচ যে শুধু থিওরি নয়, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই ঘটনাটা। 1989 সালে আইবিএমের বিজ্ঞানীরা যা করেছিলেন তা এক কথায় অবিশ্বাস্য। ওরা 35টা জেনন অ্যাটমকে একটা একটা করে তুলে নিকেলের একটা সারফেসে সাজিয়ে লিখে ফেলেছিল আইবিএম। ভাবা যায়, মানুষ আক্ষরিক অর্থে অ্যাটমকে নিজের ইচ্ছে মতো নাড়াচাড়া করার ক্ষমতা পেয়ে গিয়েছিল। এটা একটা ইতিহাস তৈরির মতো মুহূর্ত ছিল। ওকে, থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি
রিয়েল লাইফে বাস্তবে এই ন্যানো টেকনোলজি আমাদের কি কাজে লাগছে বা লাগতে পারে? কম্পিউটার যে আরও ফাস্ট হচ্ছে সেটা তো আমরা জানি, কিন্তু এর বাইরেও ভাবুন। আজকাল বাজারে ন্যানো প্যান্টস পাওয়া যায়, শুনেছেন হয়তো। ওতে জল বা কফি পড়লে গড়িয়ে পড়ে যায়, দাগ লাগে না, কারণ এর ওপর ন্যানো পার্টিকেলের একটা কোটিং দেওয়া থাকে। শুধু তাই নয়, সোলার সেলের এফিসিয়েন্সি বাড়ানো বা ধরুন কার্বন ন্যানোটিউব দিয়ে স্টিলের চেয়েও শক্ত কিন্তু কাগজের মতো হালকা মেটেরিয়াল বানানো, সবই কিন্তু ন্যানো টেকনোলজির কামাল। আর মেডিকেলে এর যা অ্যাপ্লিকেশন, সেটা তো সায়েন্স ফিকশনের মতো শোনায়। ভাবুন তো, এমন ছোট ছোট ন্যানো রোবটস তৈরি হচ্ছে যা আমাদের শরীরে ঢুকে সোজা ক্যান্সার সেলের কাছে গিয়ে ওষুধটা দিয়ে আসবে। এতে হবেটা কি? কেমোথেরাপির মতো ট্রিটমেন্টের যে ভয়াবহ সাইড এফেক্ট, সেটা অনেকটাই কমে যাবে, কারণ ওষুধটা শুধু অসুস্থ সেলগুলোকেই টার্গেট করবে। কে জানে, হয়তো একদিন মলিকুলার লেভেলে সার্জারি করা বা খারাপ হয়ে যাওয়া সেলকে সারিয়ে তোলাও সম্ভব হবে। তো এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, আমরা টেকনোলজির একটা বিরাট বড় পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি। আর এই ভবিষ্যৎটা কাদের হাতে? আমাদের মতো ইঞ্জিনিয়ারদের হাতেই। ব্যাপারটা দেখুন, ওই যে টপ ডাউন পদ্ধতিতে চিপ খোদাই করার কথা বললাম, ওভাবে ট্রানজিস্টর ছোট করতে করতে আমরা প্রায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায়, অ্যাটমের সাইজের কাছাকাছি চলে এসেছি। এর থেকে ছোট করা ফিজিক্যালিও কঠিন, আবার খরচের দিক থেকেও প্রায় অসম্ভব। মানে বছরের পর বছর ধরে চলে আসা মোরস ল এবার তার শেষ পর্যায়ে। আর ঠিক এখানেই ন্যানোটেকনোলজি একটা নতুন দরজা খুলে দিচ্ছে। এই কথাটা একবার দেখুন, দ্য সায়েন্স ইজ গুড, দ্য ইঞ্জিনিয়ারিং ইজ ফিজিবল, দ্য কনসিকুয়েন্সেস আর রেভলিউশনারি। মানে এর পেছনের সায়েন্সটা একদম সলিড, ইঞ্জিনিয়ারিং করে এটাকে বাস্তবে আনাও সম্ভব, আর এর ফল সেটা হবে একটা বিপ্লব। এবার আসি আসল কথায়, যেটা আমাদের সবার জন্য খুব জরুরি। এই যে এত কিছু জানলাম, এটা কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়। আমাদের দেশ ভারত এখন মেক ইন ইন্ডিয়া আর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ওমচন ইনভেস্ট করছে। মানে আগামী দিনে পৃথিবীর সেরা চিপগুলো আমাদের দেশেই ডিজাইনার তৈরি হবে। আর এই বিপ্লবের একদম মূলে থাকবে ন্যানো টেকনোলজি। তার মানে ভারতের টেকনোলজিক্যাল ফিউচারটা কিন্তু আমাদের মতো ইঞ্জিনিয়ারদেরই হাতে। তাহলে শেষ প্রশ্নটা হলো, টেকনোলজির এই যে নতুন বিপ্লব আসছে, সেই বিপ্লবের অংশ হওয়ার জন্য আমরা কি তৈরি? এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমরা কি প্রস্তুত? ভাবুন, কারণ ভবিষ্যৎটা আমাদের